প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। 3 ইয়ার নেক্সাস মিডিয়া থেকে সবাইকে স্বাগতম। বাংলাদেশের রাজনীতিতে আবারও শুরু হয়েছে এক নতুন নাটক, প্রিয় দর্শক। যে নাটকের নাম হলো জুলাই সনদ। সম্প্রতি গত সপ্তাহ বা আপনারা পত্রিকা যদি খোলেন, ইউটিউবে যদি দেখেন, টক শো যদি দেখেন, সেখানে একটি শুধু বিষয়, জুলাই সনদ, বিএনপির অবস্থান, জামাতের অবস্থান, এবং শুধু একটাই কথা, সেটা হলো বিএনপি এখন মাইন্ড কাট চিপায় পড়েছে। যদিও কথাটার সাথে আমি খুব একটা সংহতি বোধ করি না বা খুব স্বাচ্ছন্দ্য বোধ করি না, কিন্তু যেহেতু এই শব্দটা বারবার এসেছে তাই বললাম যে বিএনপি আসলে মাইন্ড কাট চিপায় পড়ে নাই। মাইন্ড কাট চিপায় পড়েছে বাংলাদেশ এবং এই দেশের জনগণ। বিএনপির এই যে অবস্থান, এটা খুবই সংঘাতমূলক, খুবই হিপোক্রেটিক্যাল, অ্যান্ড এটা একটা মেরুদণ্ডহীন রাজনৈতিক চর্চা। কারণ ওরা যখন জুলাই সনদে স্বাক্ষর করেছিল, তখন কিছু নোট অফ ডিসেন্ট সেখানে তারা দিয়েছিল, কিন্তু জুলাই সনদ যখন প্রকাশ করা হলো, তখন তারা ওই নোট অফ ডিসেন্ট না দেখে এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। প্রিয় দর্শক, একবার ভাবুন তো, গত 1 বছরে বিএনপির অবস্থান বা বিএনপি তাদের কি ভূমিকা ছিল গত জুলাই আন্দোলন এবং তার পরবর্তী সময়। আপনি বুকে হাত দিয়ে বলেন, ধানমন্ডিতে 32 নম্বরে যে হামলা হয়েছিল এবং সেই ঐতিহাসিক স্থাপনা, যার সাথে শেখ হাসিনার কোনো সংযোগ নেই, কারণ সেই স্থাপনা একটা ঐতিহাসিক স্থাপনা যেটা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক, সেই স্থাপনা যখন ধ্বংস করে দেওয়া হয়েছিল, তার নেতৃত্বে কারা ছিলেন? তার নেতৃত্বে ছিলেন তারেক জিয়া এবং তার ভক্তরা, তার অনুসারীরা। বাংলাদেশের জুলাইয়ের পরে যত স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে স্বাধীনতা এবং স্বাধীনতার পক্ষে, যত মিউজিয়াম ভেঙে দেওয়া হয়েছে, যত আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, তার ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া হয়েছে, তার নেতৃত্বে ছিলেন বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এবং বাংলাদেশের জুলাইয়ের পরে সর্বত্র যে ছাঁদাবাজি, যে দুর্নীতি, যে অপসংস্কৃতি, যে অপশাসন, তার নেতৃত্বে রয়েছে জামাত এবং বিএনপি। আপনারা এখন যেই পরিপ্রেক্ষিত তারা দাঁড় করিয়েছে জুলাই সনদ নিয়ে, এটা একটা আইওয়াশ ছাড়া আর কিছুই নয়। আমি আগে যেটা বলেছিলাম সেটা হলো, এটাকে বিএনপিকে একটা চাপের মধ্যে রাখা। কারণ বাংলাদেশে দুটি বড় দল, বিএনপি এবং আওয়ামী লীগ। আপনারা যে যাই বলুন, ভোটের হিসাবে এই দুই দলকেই সবাইকে দেখতে হবে। আজকে বাংলাদেশের যে অবস্থান বা বিএনপির যে অবস্থান, তা আমাকে বা বাংলাদেশের অনেক মানুষকেই খুব একটা বিমোহিত করে না বা অন্য দৃষ্টিতে দেখার কোনো উপায় নেই। এটা একটা ষড়যন্ত্রের অংশ। দিস ইজ দ্য পার্ট অফ দ্য গেম। জাস্ট ইলেকশনটা কীভাবে পিছানো যায়। বিএনপির একটা ধারণা ছিল যে খালি মাঠে গোল দেওয়া আওয়ামী লীগ তো নেই, কোনোভাবেই যত স্যাক্রিফাইস করা যায়, যত ওদের সাথে মানিয়ে চলা যায়, যদি ইলেকশন হয় তাহলে ওরা ইলেকশনে জিতবে, তখন দেখা যাবে কি করা যায় এবং কি করা যাবে না। কিন্তু তারা ভুলে গেছে যে এই যে গোষ্ঠী, ডক্টর ইউনূস, এনসিপি বা জামাত, তাদের যে মেটিকুলাস ডিজাইন, that is for a long period of time is happening in Bangladesh, and it is a plan of the design to suppress the BNP as well. তারা প্রথম থেকে এটা বোঝা উচিত ছিল, কিন্তু বোঝে নাই। এখন তারা এই ষড়যন্ত্রের ভিতরে ঢুকে গেছে। এখন ওরা এমন একটা প্যাচের মধ্যে পড়েছে, ওরা এখান থেকে বের হতে এটার বিরুদ্ধে কথা বলতে পারতেছে না, আবার পক্ষেও কথা বলতে পারতেছে না। আমি জানি না
বিএনপি যে নেতৃস্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা দেশ পরিচালনা করেছেন, তাদের অনেক নেতা আছে যারা বিদেশে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, রাজনীতি করেছেন, দেশ চালিয়েছেন। তাদের যে প্রজ্ঞা, যে জ্ঞান, যে স্ট্র্যাটেজি থাকা উচিত, সেটা জুলাইয়ের প্রথম যে 5 তারিখ থেকে সেটা ব্যর্থ। এবং বাংলাদেশের যে পরিপ্রেক্ষিত, যে অশনি সংকেত বাংলাদেশের যে আকাশে আজকে আমরা দেখতে পাই, সেখানে বিএনপির অ্যাজ এ রাজনৈতিক দল হিসাবে তাদের যে সাপোর্টার রয়েছে, তাদের যে প্রকৃত ভূমিকা নেওয়া ছিল সে ভূমিকা তারা নিতে পারেনি। তারা বাংলাদেশের যে প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা ইউনিয়নে যে আওয়ামী লীগের উপর যে স্ট্রিপগুলো চালিয়েছে, সেটা আওয়ামী লীগ যত 15 বছরে যা করে নাই তার সীমা পরিসীমা তারা রেকর্ড তারা ভেঙে দিয়েছে। তারা এখন বলছে যে জুলাই সনদের যে স্বাক্ষর করা ছিল তাদের ভুল সিদ্ধান্ত। কিন্তু আমার কথা হলো, প্রিয় দর্শক, আপনারা স্বাক্ষরটা করলেন কেন? আপনারা যদি জানতেন যে এই জুলাই সংবিধান অসাংবিধানিক এবং এটা অবৈধ, যেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক, যারা এই গোষ্ঠী সংবিধানকে পাশ কাটিয়ে একটি অবৈধ ও অবিশ্বস্ত নকশা, যার উদ্দেশ্য দেশকে পিছিয়ে দেওয়া, দেশকে ধ্বংস করা, নির্বাচনকে বিলম্বিত করা এবং জনগণের সঙ্গে প্রতারণা করা, গণতন্ত্রের সঙ্গে উপহাস করা, আপনারা সেই জুলাই স্বাক্ষরে কেন স্বাক্ষর করলেন? প্রিয় দর্শক, আরো উদ্বেগজনক বিষয় হলো জামাতের যে অবস্থান, তাদের যে বক্তব্য, এবং সেই স্পষ্ট বলেছে যে বিএনপি এই জুলাই স্বাক্ষরে স্বাক্ষর করেছে। এখন যদি তারা স্বাক্ষর থেকে পিছিয়ে যায়, তারাও ইতিহাসে রাস্তা করে নিক্ষেপ হবে। প্রিয় দর্শক, আপনারা এও দেখেছেন যে এনসিপি কিছু নেতা, হাসনাত বলেন বা আরও যারা নেতৃবৃন্দ রয়েছেন, তারা সেনাবাহিনী এবং ক্যান্টনমেন্টকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। তারা স্পষ্ট বলেছেন যদি জুলাই আন্দোলনে যদি তারা সফল না হতেন, তারা গৃহযুদ্ধের দিকে যেতেন। আপনারা এখন ভাবুন তো, গৃহযুদ্ধ কি এত সহজ? গৃহযুদ্ধ করতে গেলে কত অস্ত্র লাগে, কত টাকা লাগে, কত গ্রাউন্ড ওয়ার্ক লাগে। তো ডেফিনেটলি আন্ডার মেটিকুলাস ডিজাইন তাদের সে অস্ত্র রয়েছে, এবং এই অস্ত্রের উৎস কোথায়? এবং তারা নিজেরাই স্বীকার করেছে তারা পুলিশদেরকে হত্যা করেছে, তারা সব স্থাপনায় ধ্বংসলীলা চালিয়েছে, এবং যে স্বীকারোক্তি তাদের স্পষ্ট প্রমাণিত যে প্রত্যেকটা ধ্বংসলীলা, প্রত্যেকটা হত্যাকাণ্ড তারা জড়িত ছিল। এখন প্রশ্ন হলো, প্রিয় দর্শক, এই হুমকির উৎস কোথায়? এবং বাংলাদেশের যে সেনাবাহিনী, তাদের ভূমিকা কি? বাংলাদেশ সেনাবাহিনী হলো বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক। যদি তাদেরকেও রাজনৈতিক ষড়যন্ত্রে টেনে নেওয়া হয়, তাহলে জাতি আজ কোথায় যাবে, কোথায় গিয়ে দাঁড়াবে? এই জাতির শেষ পরিণতি কোথায়? আমাদের ধ্বংস কি অনিবার্য? আমাদের স্বাধীনতা কি অস্তমিত হবে? এখন সময় এসেছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী এবং রাষ্ট্রের যে নিরাপত্তা সংস্থাগুলো রয়েছে তাদের অবস্থান স্পষ্ট করা। আবার একটা নতুন নাটক শুরু হয়েছে, সেটা হলো, প্রিয় দর্শক, হ্যাঁ এবং না ভোট। এনসিপি, জামাত এবং তাদের যে অ্যালায়েন্স রয়েছে তারা দাবি করছে যে ইলেকশনের আগে হ্যাঁ ভোট না ভোট দিতে হবে জুলাই সনদের ব্যাপারে। প্রিয় দর্শক, আপনাদের একটা কথা বলি তো, বাংলাদেশের হ্যাঁ ভোট এবং না ভোট কে চালু করেছিল? মিস্টার জিয়াউর রহমান। এবং সেই হ্যাঁ ভোট না ভোটে কেউ কি ইলেকশনে গিয়েছিলেন? যান নাই। কিন্তু ইলেকশন কমিশন তখন ঘোষণা করেছিল যে হ্যাঁ ভোট 95% ভোট পেয়েছে। সেই একই নাটক আমরা দেখেছি এরশাদের সময়,
হ্যাঁ ভোট না ভোট, কেউ ইলেকশনে যায়নি, ইলেকশন বুথে যায়নি, বাট এন্ড অফ দ্য ডে তারা ডিক্লেয়ার করলো যে 95% হ্যাঁ ভোট জিতেছে। আমরা কি সে আরেকটা নাটকের দৃশ্য বা আরেকটা নাটকের জন্য আমরা অপেক্ষা করতেছি? যদি ইলেকশন হয়, কেউ কি ইলেকশনে ভোট কেন্দ্রে যাবে হ্যাঁ ভোট না ভোট দেওয়ার জন্য? আমরা জানি যে জুলাই সনদ কি। আমি জানি না বাংলাদেশের কত পার্সেন্ট লোক হ্যাঁ এবং না ভোট দিবে, তবে আমি স্পষ্ট করে বলতে পারি এর হার পক্ষে 10 থেকে 12% ভোট এর চেয়ে বেশি যাবে না, যেতে পারে না। এগুলো আসলে ইলেকশন নয়, এগুলো ভোট নয়, এগুলো হলো প্রহসন, মানুষের সাথে প্রতারণা করা, মানুষকে মিসগাইড করা, গণতন্ত্রের নামে জনগণকে বোকা বানানো। তবে বাংলাদেশের মানুষ সহজ সরল, কিন্তু যখন সময় আসে তারা প্রতিবাদ করে। বাংলাদেশের মানুষ স্পষ্ট বুঝে গেছে এই সরকার কতটা অগণতান্ত্রিক, কতটা স্বৈরাচার, কতটা ট্রায়ান্ট, এবং তারা বিভিন্ন ষড়যন্ত্রকে পুঁজি করে বা বিভিন্ন মিস ইনফরমেশনকে পুঁজি করে বা বিভিন্ন গুজবকে পুঁজি করে তারা ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়। তাদের স্বার্থ দেশকে নিয়ে খুবই গৌণ, এবং দেশকে নিয়ে তাদের কোনো ভালোবাসা, কোনো কমিটমেন্ট, কোনো এভরিথিং, নাথিং দে হ্যাভ ফর দ্য কান্ট্রি। প্রিয় দর্শক, এই যে জুলাই সনদ, এর পিছনে কারা ছিলেন? ডক্টর আলী রিয়াজ। প্রিয় দর্শক, একটা যদি সনদ তৈরি করতে হয়, তাকে বাংলাদেশের কৃষ্টি কালচার সম্পর্কে জানতে হয়, বুঝতে হয়, সংবিধান সম্পর্কে তার বিস্তর জ্ঞান থাকতে হয়। এই যে আলী রিয়াজ সাহেব, যিনি আমেরিকার সিটিজেন, তার কি সেই জ্ঞান গরিমা রয়েছে? তিনি কি ডক্টর কামাল হোসেন বা তার অ্যাসিস্ট্যান্ট তো দূরে থাক, তার মুহুরি বা তার বডিগার্ড হওয়ার যোগ্যতা রাখে না। এইসব লোককে তারা এই কনস্টিটিউশন রিফর্ম কমিটিতে ইনক্লুড করেছেন। তাদের একটাই সাধ্য, ইম্পেরিয়ালিজম বা সাম্রাজ্যবাদকে বাংলাদেশে চালু করা এবং তাদের স্বার্থ উদ্ধার করা এবং তাদের স্বার্থে কাজ করা, দেশকে অস্থিতিশীল করা এবং গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া। বাংলাদেশ আজ পড়েছে এক ভয়াবহ সংকটে। প্রিয় দর্শক, কেউ নেই দেশের প্রকৃত সমস্যাগুলো খুঁজে বের করার জন্য। সবাই শুধু ক্ষমতার উপরে শুধু মলম দেয়, কিন্তু আসল ঘটনা কি সে ব্যাপারে বা জানার, বুঝার এবং সে ব্যাপারে কাজ করার কোনো প্রচেষ্টা আছে বলে আমরা দেখতে পাই না। শুধু ক্ষতের উপরে মলম দিলে তো হবে না। এই ক্ষত কোত্থেকে আসছে বা দেশের প্রকৃত কি সমস্যা, সেটা নিয়েই তো কাজ করতে হবে। সেটা নিয়ে তো কেউ কাজ করতেছে না। আজকে ডক্টর ইউনূস প্রমাণ করেছেন তিনি একজন ব্যর্থ শাসক। উনি হয়তো ব্যাংকার হিসেবে সাকসেস, ইন্টারন্যাশনাল সেমিনার সিম্পোজিয়াম করে মানুষকে কনভিন্স করা বা অ্যাজ এ মোটিভেটর হিসেবে সাকসেস, কিন্তু অ্যাজ এ দেশের শাসক হিসেবে পুরোপুরি ব্যর্থ। এবং বাংলাদেশের ইতিহাসে তার শাসন আমল সবচেয়ে ব্যর্থ এবং বিভ্রান্তিকর প্রশাসন হিসেবে বাংলাদেশে আরও 100 বছর মানুষ জানবে এবং বুঝবে এবং দেখবে। বাংলাদেশের মানুষ আজ বুঝে গেছে এই সরকার গণতন্ত্র নয়, বরং ষড়যন্ত্র এবং অত্যাচারের মুখোশ। বাংলাদেশের মানুষ অনেক কিছু সহ্য করছে আজ, কিন্তু অন্যায়কে তারা চিরদিন মেনে নেবে না, এটি আমি অন্তরের অন্তঃস্থ থেকে বিশ্বাস করি। এই দেশ মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে, অকাতরে মানুষ তার আত্মা বিলিয়ে দিয়েছে। যারা আজকে জুলাই সনদ নিয়ে বড় বড় কথা বলেন বা জুলাইয়ের আন্দোলন নিয়ে বড় বড় কথা বলেন, তাদেরকে মনে রাখতে হবে মুক্তিযুদ্ধের চেয়ে আর কোনো বড় শক্তি নেই।
আপনারা যদি কোনো আন্দোলন করে থাকেন, দেশের জন্য যদি কোনো মঙ্গল কিছু বয়ে নিয়ে আসেন, সেটা খুবই প্রশংসনীয়। কিন্তু মুক্তিযুদ্ধের উপরে কোনো কিছু স্থায়ী বা স্থাপন করার মতো সেই দুঃসাহস আপনারা দেখাবেন না। তাহলে আপনারা ইতিহাসের আস্ত করে নিক্ষেপ হবেন। আজকে যারা স্বাধীনতার চেতনাকে পদদলিত করে, জুলাই সনদকে বাংলাদেশের সংবিধানে সংযুক্ত করতে চান, তাদের এখনো সময় আছে হুঁশিয়ার হওয়ার, সাবধান হওয়ার। কারণ বাংলাদেশের মানুষ জানে কীভাবে সংগ্রাম করতে হয়, তাদের অধিকার আদায় করতে হয়, এবং তারা সে অধিকার আদায় করে নিবে। জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এই অন্ধকার থেকে, এই অনিশ্চয়তা থেকে, এই ষড়যন্ত্র থেকে মুক্ত করতে হবে, মুক্ত করবে। বাংলাদেশ একদিন জেগে উঠবে, এটাই ইতিহাসের নিয়ম। যারা মুক্তিযোদ্ধাকে আজকে নির্বাসিত করেছে, তাদেরকে ইয়াতিম করেছে, তাদের উপর হামলা করেছে, বাংলাদেশের সব ইতিহাসের সব অর্জনকে তারা অবিশ্বাস করে, যারা আইএসের পতাকা উড়িয়ে বা হিজবুত তাহরিরের পতাকা উড়িয়ে ধানমন্ডির উপরে স্লোগান দেয়, তারা একদিন ইতিহাসের আস্তে করে নিক্ষেপ হবে। বাংলাদেশ সেই দিন আর বেশি দূরে নয়। বাংলাদেশ এক দেখবে নতুন এক জাগরণ, নতুন এক সভ্যতা, নতুন এক স্বাধীনতা। আমরা সেই দিনটির জন্য অপেক্ষা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ অন দ্য নেক্সট ভিডিও। বাই।